যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইন দ্য মিন টাইম, মানে যতদিন আপনি সভাপতি হিসেবে রয়েছেন সেই সময়ের মধ্যে কোনো মন্দির, কোনো জায়গা, কোনো অনুষ্ঠান করেন, পুজো পার্বণ করেন এবং আপনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান, আপনি কি সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন, বা অন্য কোথাও কোনো পুজো প্যান্ডেল বা কোনো মন্দির, দীঘার পরে হয়তো মন্দারমণিতে একটা হয়তো ধাম তৈরি হলো, কৃষ্ণধাম বা গণেশ কিছু তৈরি হলো, সেরকম ভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যদি আপনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান, আপনি কি সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য যাবেন? রাজনৈতিক সৌজন্য সম্পূর্ণ ভিন্ন, আর মন্দির মসজিদকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া সেটা সম্পূর্ণ ভিন্ন। তো আমি ভয়ে যাব না, এ কারণেই ভয়টা আমার পার্টির ভয় নয় বা দলীয় শৃঙ্খলার ভয় নয়, কারণ যেখানে জগন্নাথকে চ্যালেঞ্জ করছে সেখানে গিয়ে যে চ্যালেঞ্জ করছে তার পাশে দাঁড়ালে বিপদ আছে, জগন্নাথ দেব ছাড়বে না, সেই ভয়ে যাব না। আচ্ছা, আমি একটা অস্বস্তিকর প্রশ্ন করছি। আচ্ছা, আপনি সরাসরি বলুন তো, শুভেন্দুর সঙ্গে সম্পর্ক কেমন? মানে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে নীরস তরুবর পুরত ভাগে। আমি দেখেন পুরো অসাধারণ চালাকি উত্তর দিলেন। যেটা আমি চালাকি করবো কেন? কেন শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে? বেশ, আমাদের এটা কিন্তু জমে গেছিল 1 ঘন্টার এই পডকাস্ট, রাজনীতি, সাম দাম দণ্ড ভেদ সমস্ত কিছু নিয়ে কথা বলা, এবং রিপাবলিক বাংলায় শ্রমিক ভট্টাচার্যের এই এক্সক্লুসিভ নো হোল্ড বার্ড বোধহয় এটাকেই বলে, কোনো কিছু ছেড়ে কথা হয়নি। বঙ্গ বিজেপি কি ভাবছে, কি করতে চাইছে, কোথাও কোনো কনফিউশন কিন্তু এই আমার মনে হয় ইন্টারাকশনের পরে আর কোথাও রইল না। একদম হেমন্তের পোস্টম্যান বিজেপি রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও অ্যাপ্রিসিয়েট করেছে, এবং এমন ক্লিপ জেনারেট হয়েছে এই রিপাবলিকেই আগের অফিসে, যেটা ভাইরাল হয়েছে। উনি নাকি কোনো একটা কৃষ্ণনগর বা নদিয়ার ওখানে যাচ্ছিলেন, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও গাড়ি দাঁড়িয়েছিল চা খেতে, সেখানে প্রচুর মহিলা নাকি জড়ো হয়ে গেছিলো, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে জড়িয়ে ধরেছিলেন। কোনো এক মহিলার আংটিতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চুল, আমি যদি ভুল না করি, সেটি আটকে গেছিল। গ্রামের মহিলারা, এটা শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা বলছেন, গ্রামের মহিলারা ঘিরে ধরে ওই চুলের একটি অংশ বাড়ি নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বোঝাতে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এটা বলেছিলেন, এবং এটা আমি জানি না এটা নেগেটিভ পাবলিসিটিও না, এটা একটা পজিটিভ পাবলিসিটি তুমি তৃণমূল নেত্রীকে দিয়ে দিয়েছিলে। আমি আজও সেই কথাই বলছি। তুমি এখন রাজ্য সভাপতি হিসেবে, আমি রাজ্য সভাপতি হিসেবে সেই কথা বলছি। কেন গেম ছেড়ে দিচ্ছ? 2011 সালে আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বপ্নের মেঘবালিকা, আর ক্ষমতায় আসবার পরে আমি যেটা বলেছি সেটা 2011 আগের ঘটনা। এটা সোনামুখীর কাছে একটা চায়ের দোকানের ঘটনা আমি বলেছিলাম, হ্যাঁ। তো সেখানে তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চিনতে পারছেন না। তারাই বলছে জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। যিনি হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘবালিকা, যিনি স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএমকে হারানো যেতে পারে, এবং সিপিএম হারতে চলেছে, সেই মমতা ব্যানার্জি আজকে কিন্তু সাঁঝবাতির রূপকথা, এর বাইরে কিছু নয়। মুখ্যমন্ত্রীর বিশ্রামের প্রয়োজন। আমি আজকে একটাই বলতে পারি, তুমি বারবার যখন বলছো আমি ওনাকে চাই, আমি তোমাকে চাই, আমি শুধু তোমাকেই চাই। 2026-এর নির্বাচনের পরেও তোমাকে চাই, পদ্মপাতায় জলের মতো এপাশ থেকে ওপাশে বিরোধী নেত্রীর অবস্থানে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে, উনিও চলে যাবেন। শৌভিকদা, যে সেটিং এর ন্যারেটিভ বলেছিলাম সেটার উত্তর কিন্তু পাইনি, ওটা পেন্ডিং আছে। কোনটা? সেটিং এর ন্যারেটিভ। যেটা সেটিং এর ন্যারেটিভ যারা এস্টাবলিশ করতে চেয়েছিল তারা বিধানসভায় শূন্য হয়ে গেছে। মুর্শিদাবাদে একজন প্রার্থী জিতেছিলেন কংগ্রেসের, বাইরন বিশ্বাস। ওটা আমি খুব মজার গল্প। তো ওটা হলো কি, আমরা বারবার বললাম দেখুন এটা হচ্ছে এটা কংগ্রেসের ওখানে পরিচিতি ছিল, আমরাও ওখানে নির্বাচনে আমরা তৃতীয় স্থানে ছিলাম, কিন্তু আমরা খুশি ছিলাম এই কারণে অনেক বেশি বুথে আমরা এজেন্ট দিতে পেরেছিলাম, এবং আমরা যে ভোট আশা করেছিলাম তার থেকে সামান্য কিছু ভোট বেশি পেয়েছিলাম। কিন্তু আমরা বারবার এটা বলছিলাম এইটা কোনো কংগ্রেসের জয় নয়, বা এটা ন্যারেটিভ ভাঙার কোনো গল্প নয়, বাইনারি ভাঙার কোনো গল্প নয়, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ক্ষণিকের একটা ফলাফল এসে কেউ আমাদের কথা বিশ্বাস করলো না। তখন এর যে বাবা মা দুজন ছিলেন, একজন বাবা বা জেঠু দুজন, একজন তো অন্নপ্রাশনের ভেন্যু ঠিক করতে বেরিয়ে পড়লেন, আরেকজন মেনু ঠিক করতে বেরিয়ে পড়লেন, অদিত চৌধুরী আর মোহাম্মদ সেলিম। আর ছেলেটা কি করলো, ছেলেটা হামাগুড়ি দিতে দিতে পাশের বাড়ি চলে গেল। তো এই তো হচ্ছে ব্যাপার। কংগ্রেসের থেকে আপনি নির্বাচিত করবেন, তৃণমূল কংগ্রেসে চলে যাবে। সিপিএমকে মানুষ আর নিচ্ছে না। সিপিএম তো 34 বছর পর্যাপ্ত সময় পেয়েছে।
তো সিপিএমের যে কর্মীরা নো ভোট টু বিজেপিতে গিয়ে তৃণমূলকে পিছনের দরজা দিয়ে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা ঠিক নয়। এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের, মানে যে অর্থে তোমরা হিন্দু শব্দ ব্যবহার করো, মানে এখন তো একটা সম্প্রদায়কে হিন্দু বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বৃহৎ অর্থে সেটা হিন্দু নয়। যারা আমাদের কাছে হিন্দুর ব্যাখ্যা অন্য, এখন চলিতভাবে অর্থে প্রচলিত শব্দে হিন্দুর একটা অন্য মানে দাঁড়িয়েছে। এটা বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন এবং মুক্তমনস্ক জাতীয়তাবাদী শিক্ষিত মুসলমান সমাজের জন্য শেষ নির্বাচন। বাংলাদেশে শুধু হিন্দু মহিলারা আক্রান্ত হয়নি, শুধুমাত্র ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত, যিনি জন্মদাত্রী বাংলাদেশে, তার 70,000 বইতে আগুন লাগেনি। সেই বই, সেখানে কিন্তু আক্রান্ত মুসলমানরাও হয়েছে, তাদের যারা সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন তাদের বাড়িগুলো ভাঙা হয়েছে, প্রাণ ভয়ে সিম কার্ড চেঞ্জ করে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে। 1100-র বেশি পুলিশকে খুন করা হয়েছে, যারা কিন্তু মানে 99% মুসলমান ছিলেন। কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের যিনি সম্পাদক, তিনি প্রথম গুলিবিদ্ধ হয়েছিলেন যিনি ধর্ম মানেন না। ওখানে রবীন্দ্রনাথেরও বই ছিল, তাতেও আগুন লেগেছে। ওখানে সুনীল শুক্তির বই ছিল, সেখানেও আগুন লেগেছে। সুতরাং এই সর্বগ্রাসী আগুন যেটা এগিয়ে আসছে, সিটি অফ আলেকজান্দ্রিয়া থেকে শুরু হয়েছিল, তারপর বিক্রমশিলা, তক্ষশিলা, নালন্দা, তিনটেতে লেগেছে। তারপর বাংলাদেশে ইন্দিরা গান্ধীর লাইব্রেরিতে লেগেছে, তারপর মুর্শিদাবাদের ছাত্রদের বইগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে লেগেছে। তারপর খিদিরপুরে লেগেছে, মহেশতলায় লেগেছে। তো এগুলো, এই আগুনটাকে নেভাতে হবে এবং এই আগুন নেভাতে হবে হিন্দু এবং মুসলমানকে ঐক্যবদ্ধ হবে। আমরা পশ্চিমবঙ্গের উত্তরণ চাই। আর অনুরোধ করছি আবার এই মাধ্যম দিয়ে সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করছেন তাদের কাছে, শিক্ষিত ছেলে মেয়েদের কাছে, একটা বছর অপেক্ষা করুন। একটা বছর অপেক্ষা করুন। আচ্ছা, এটা শেষ করার সময়, মানে এটা একটা মজাদার জায়গা। তুমি কি বাঙাল না ঘটি? আমি তো ভারতীয়। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? এই হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। কোনটা? ইস্ট বেঙ্গল না মোহনবাগান? না, আমি মাঝখানে। এখানে আমার পাশে দুজন ঘুটি বসে আছে, দুজন মোহনবাগান বসে আছে। আমি ইস্ট বেঙ্গল, গর্বের সাথে বলি আমি বাঙাল, আমি উদ্বাস্ত পরিবারের ছেলে। কিন্তু এবার আমি উত্তরটা আমি দিতে না, সেই জন্যই বলছি তোমরা হেরে গেছো। আমার দাদুর একখান দেশ ছিল, সেই দেশটা ছেড়ে আমরা আজ ভারতীয় হিসেবে বসে আছি একজন ঘটির জন্য, একজন পার মোহনবাগানের জন্য। সেই মোহনবাগানির নাম বাঙালদের কাছে ভুলিয়ে দিয়েছে কংগ্রেস, বামপন্থীরা। বিজেপি উত্তরণের জন্য কি করছে? শ্যামাপ্রসাদ মুখার্জি হুগলির ঘটি, একেবারে পার মোহনবাগানি, আশুতোষ মুখার্জির ফ্যামিলি। দেখুন, যদি আমার পরিবারের ইতিহাস জানা যায় তাহলে 1947 সালের 15ই আগস্ট আমরা ছিলাম পাকিস্তানে, ভারতবর্ষে। আর 1947 সালের 17ই আগস্ট আমরা চলে গিয়েছিলাম পাকিস্তানে। আমার পৈতৃক বাড়ি যশোরে, সুতরাং স্বাভাবিকভাবেই প্রেসিডেন্সি রিজিয়ন এটা পড়ছে, তো সেটা যশোরটা তো আমাদের এদিকের মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেল। এদিক ওদিক হয়ে যাওয়ার পরে তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ শাহ, কংগ্রেসের সমস্ত সদস্য যারা আছেন হিন্দু, এবং এমনকি জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ ওই প্রস্তাবে ভোট দিয়েছিলেন। আর যার কথা এখন বাংলার মানুষ ভুলতে চলেছে, তার নাম নিশানি নেই, সেটা যে শিবেন্দু শেখর রায়, মালদায়, যিনি মালদাকে রক্ষা করেছিলেন, ভারত মুক্তি করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে বুঝিয়েছিলেন, তার পুত্র সুখেন্দু শেখর রায় পিতা, তিনি বুঝিয়েছিলেন এবং এটা বিরাট কাজ করেছিলেন। সদা বিবাদমান জমিদার গোষ্ঠীগুলোকে এক জায়গায় নিয়ে এসে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে এনেছিলেন এবং র্যাডক্লিফের নেতৃত্বে যে বেঙ্গল বাউন্ডারি কমিশন যেটা তৈরি হয়েছিল, তাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন মালদার ইনক্লুশনের পক্ষে। এখন মোহনবাগান ইস্ট বেঙ্গল লড়াই করলে চলবে না, যেমন ইস্ট বেঙ্গলের একটা ক্যাচ লাইন আছে, ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন। এখন দেখছি সেখানেই আবার গিয়ে তারাই আবার তাদের কর্মকর্তা বলছেন ইস্ট বেঙ্গলের যে পয়লা বৈশাখটা কেন আমাদের বাংলার জন্মদিন হবে না। তার পাশাপাশি অন্য পোস্টারও পড়েছে যে যাদের জন্য ছেড়েছিলাম দেশ তারাই এখন পড়েছে বাঙালির বেশ। সেটাও পড়তে শুরু হয়েছে, তারপরে বাঙালি ঘুরে দাঁড়াচ্ছে। এটাই তো আমাদের সবচেয়ে বড় সাফল্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।